ফেরার সময় মেহিন পুরোটা পথই নিশ্চুপ রইল। রিকশার এক কোনায় গুটিসুটি মেরে বসে আছে সে। বাতাসে উন্নয়টা বারবার উঠছে, অথচ আজ সেটাও ঠিক করারও শক্তি নেই তার। কানে এখনো বাজছে আদ্রিয়ানের সেই কথাগুলো। ইউ আর সো ইনোসেন্ট সুইট হার্ট। কথাগুলো ভাবতেই গাল দুটো আবার উত্তপ্ত হয়ে উঠল রমণীর। পেলবখানা ধারণ করল টকটকে লাল বর্ণ। সঙ্গে সঙ্গে মাথা ঝাঁকিয়ে নিজেকেই ধমক দিল সে। ধুর, কি সব ভাবছিস মেহরিন? লোকটা একদম এক নম্বরের। কিন্তু মুখে কথাটা বললেও বুকের ভেতরের অদ্ভুত কাঁপুনি কিছুতেই থামল না তার। পুরো শিরা উপশিরায় তখন অদ্ভুত কাম্পন খেলা করছে, স্বপ্নের মতো লাগছে সবকিছু। সাথে বেশ দ্বিধায় আছে সে। আদ্রিয়া নামক রহস্যময় মানবটিকে ঠিক বুঝে উঠতে পারছে না সে আসলে কি চাইছে তা নিয়ে সন্দিহান মেহরিন। রিকশা থামতেই ভাড়া মিটিয়ে ধীর পায়ে বাড়ির ভিতরে ঢুকল সে। শিফা সায়ন তার ফোন পেয়ে আগেই ফিরেছে। আভ্রে তাকে পৌঁছে দিতে চেয়েছিল বলেই সায়নকে ফোন করে ফিরতে বলেছে মেহরিন। তবে মাঝখানে কি হলো কে জানে। তখন আদ্রিয়ানের অদ্ভুত ব্যবহারের পর মেহরিনকে পৌঁছে দিতে চেয়েও দিতে পারেনি অভ্র। তার নাকি জরুরি কাজ পড়েছে, তাই যেতে হবে। উপায়ন্তর না পেয়ে মেহরিন নিজেই রিকশাতে আসবে বলে জানিয়েছে। আফ্র তাকে রিকশায় তুলে রওনা দিয়েছে নিজের গন্তব্যে। মেহরিন ড্রয়িং রুমে ঢুকতে সুফিয়া বেগম ডাকলেন, মেহুব। মেহরিন ক্লান্ত গলায় উত্তর দিল, বলো মা, কোথায় গিয়েছিলে? শিফাদের সঙ্গে। সুফিয়া বেগম আর কিছু জিজ্ঞেস করলেন না, বরং মৃদু হেসে বললেন, যা ফ্রেশ হয়ে আয়, তারপর নিচে আসিস, তোর বাবা তোকে খুঁজছিল। মেহরিন শুধু মাথা নেড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। রুমে ঢুকেই দরজাটা লাগিয়ে দিল। তারপর ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের প্রতিবিম্বের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো নিঃশব্দে। বার কয়েক পলক ছাপতে হঠাৎ করেই কানের পাশে হাত শুয়ে দিল নিজের। ঠিক এই জায়গাটাতেই তো কারো স্পর্শ পেয়েছিল সে। আদ্রেন তার চুল সরিয়ে দিয়েছিল নরম হাতে, ঠিক এই জায়গাটায়। দৃশ্যখানা মস্তকে চারা দিয়ে উঠতেই মুহূর্তেই যেন শরীরের ভেতর আবারও কাঁপুনি বয়ে গেল রমণীর। শীত দ্বারা বেয়ে শীতল স্রোত নামল। তীব্র শিহরণে কেঁপে উঠল সর্বাঙ্গ। বুকের ভেতরটাতে তখন স্বপ্নের চাল তৈরি হতে লাগল। আদ্রিয়ান নামক পুরুষটির নিখুঁত মুখায়বব, তার প্রতিটি আচরণ স্পর্শ সবকিছু মিলিয়ে গায়ে কাটা দিয়ে উঠল রমণীর। না, ফিসফিস করে উঠল মেহরিন। দুই হাত দিয়ে নিচের গাল চাপড়ে চোখ জোড়া টলতে লাগলো। তুই পাগল হয়ে যাচ্ছিস মেহরিন, কি ভাবছিস এসব? কেন ভাবছিস? বিছানায় ধপ করে বসে পড়ল সে। কথাগুলো, সেই দৃশ্যগুলো সে ভুলতে চায়, কিন্তু যতই ভুলতে চাইছে ততই যেন আর্যের গভীর কণ্ঠস্বর কানে প্রতিধ্বনিত হচ্ছে। মেহরিনের কানে বাজছে আর্জিয়া নামক পুরুষটির মাতাল করা প্রতিটি কথা। তার চোখের সামনে ভাসছে আর্টিয়ানের গাঢ় দৃষ্টি। তার শরীর প্রাণ যেন নাকের ডগা ছুঁয়ে যাচ্ছে মেহরিনের। আর সেইখানেই বোধহয় পাগল পাগল লাগছে নিজেকে। ছন্ন ছাড়া অনুভূত হচ্ছে। মুখের ওপর বালিশ চেপে ধরে গড়াগড়ি খেতে লাগলো মেহরিন। বিছানায় এলিয়ে দিল নিজেকে। ঠোঁট কামড়ে বিড় করে আওড়ালো, লোকটা কি মানুষ নাকি শয়তান? কিভাবে নিজের ছাপ ফেলে গেল আমার মস্তিষ্কে? অন্যদিকে রাত প্রায় ৮টা ছুঁই ছুঁই। চৌধুরী ভিলার স্পেশাল গেট পেরিয়ে ধীরে ধীরে ভেতরে ঢুকলো আর্জিয়ান চৌধুরীর কালো মার্সিডিসটা। গাড়ি থেকে নেমেই টাইটা আলগা করল আর্জিয়ান। আর সারাদিনের ক্লান্তির চেয়েও তার মাথায় বেশি খুঁজছে অন্য কিছু। মনোমুগ্ধকর এক দৃশ্য স্মরণ হতেই ঠোঁটের করে অজান্তেই হাসি ফুটে উঠল যুবকের। নিজের কপালে চাপড় মারল সে। ফোকাস আর্জিয়ান ড্রয়িং রুমে ঢুকতেই নজরে পড়ল বাবাকে, যিনি সোফায় বসে খবরের কাগজ পড়ছিলেন। পাশেই বসে ফল কাটছিলেন মিসেস চৌধুরী। ছেলেকে দেখে ভদ্রমহিলা হেসে বললেন, এত দেরিতে এলি, আয় বস। আদ্রিয়ান সোফায় বসে কপাল ম্যাসাজ করতে করতে বলল, খুব জরুরি কিছু? ফোন করছিলে যে? আশিক চৌধুরী খবরের কাগজটা ভাঁজ করে রাখলেন। হ্যাঁ, বলো। আজ অফর বাবা ফোন করেছিলেন। এক মুহূর্তেই আদ্রিয়ানের আঙুল থেমে গেল। মুখে অবশ্য কোনো পরিবর্তন এলো না। শান্ত গলায় জিজ্ঞেস করল, তারপর? অফর বিয়ের তারিখ ঠিক হয়েছে।
আদ্রিয়ানের চোখের পাতা মৃদু কেঁপে উঠল। ও, মিসেস চৌধুরী উচ্ছ্বসিত গলায় বলে উঠলেন, আগামী মাস গেলে পরের মাসের ৩ তারিখ। বাহ, ভালো তো, একদম স্বাভাবিক স্বরেই বলল আদ্রিয়ান। আশিক চৌধুরী এবার যোগ করলেন, আমাদের পুরো পরিবারকে ইনভাইট করেছে ওরা। বিয়ের সব অনুষ্ঠানেই থাকতে হবে তাও জানিয়েছে। আশিক চৌধুরীর কপালে ভাঁজ ছিল। আফরের পরিবারের সাথে তাদের সম্পর্ক খুব একটা ভালো নয়। বহু বছর আগের ঘটা এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় আশিক চৌধুরী নিজেই বোনের সাথে সকল সম্পর্কে ত্যাগ করেছিলেন। তবে সময়ের ব্যবধানে তাদের মাঝে টুকটাক কথা হতো, যদিও আশিক চৌধুরী এখনও পর্যন্ত বোনের সাথে স্বাভাবিক হতে পারেননি। তার উপর এতদিন বাদে এ বাড়িতে এভাবে বিয়ের দাওয়াত দেওয়ায় তিনি বেশ অবাকই হয়েছিলেন। বোনের পাশাপাশি আশিক চৌধুরীর বোন নাজমা তালুকদার কাল নিজে এসে ভাইয়ের পরিবারকে বিয়ের জন্য ইনভাইট করে যাবেন বলে জানিয়েছেন। কিন্তু আশিক চৌধুরী বোনের এতটা ভালো মানুষই ঠিক হজম করতে পারেননি। তবু বোন তো। আদ্রিয়ান বাবার চিন্তিত মুখশ্রীর পানে তাকিয়ে ধী গলায় বলে উঠল, তারপর আবু তোকে বিশেষভাবে বলেছে যেন আগে থেকেই সময় ফাঁকা রাখিস। আদ্রিয়ান হালকা হাসল। আশিক চৌধুরী ছেলের কাঁধে হাত রেখে আওড়ালেন, কষ্ট পাস না, তোর জন্য বেস্ট লাইফ পার্টনার আমি খুঁজে আনব। বাবা প্রমিস করছে তোকে। আদ্রিয়ান কথা বলো না, আড়ালে ঠোঁট বাঁকিয়ে হাসল মাত্র। এই পর্যায়ে সাহিলা চৌধুরী মুখারাম মলির হয়ে এলো। এতদিন বাদে ছেলে তার বিয়ের জন্য হ্যাঁ করেছিল, নিজেই পাপটিও পছন্দ করেছিল, অথচ সবটা এলোমেলো হয়ে গেল মাঝখান থেকে। আদ্রিয়ান বাবার মুখের দিকে তাকিয়ে উঠতেই যাবে, তখনই আশিক চৌধুরী ফের বলে উঠলেন, আর শোন। আশিক চৌধুরী চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, কাল একটু অফিসে আসিস তো, দেখা যাবে। উঠে দাঁড়িয়ে টাইটা খুলতে খুলতে সিঁড়ির দিকে হাঁটতে লাগলো আদ্রিয়ান। বলিষ্ঠ দেহে সাদা রঙা শার্টখানা ঘেমে লেপটে গেছে, কোট হাতে ধরা। আশিক চৌধুরী শান্ত দৃষ্টিতে দেখলেন ছেলের চলে যাওয়া। রুমে ঢুকে দরজা বন্ধ করতেই চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। কোটটা করে বিছানায় ছুঁড়ে ফেলল আদ্রিয়ান। তারপর ধীরে ধীরে জানালার সামনে গিয়ে দাঁড়ালো। দূরের অন্ধকার আকাশের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। খানিক বাদে ফোন বের করে স্ক্রিনে তাকালো, আর তাকে এই পুরো মনোযোগ সেখানে স্থির হলো যুবকের। মন্ত্রমুগ্ধের ন্যায় আপলক দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে রইল অনেকক্ষণ। চোখের দৃষ্টি ধীরে ধীরে গাঢ় আর নেশালো হতে শুরু করল। তর্জনী তুলে ছুঁয়ে দিল স্ক্রিনে জল জল কৃত রমণীর মেলি ঠোঁট। অতঃপর চোখ বুজে নিল পুরুষটি, ফিসফিস করে আওড়ালো, ভেবেছিলাম জীবনে অন্তত তোমাকে পেতে হলে খেলতে হবে না, কসরত করতে হবে না, লড়াই করতে হবে না বিপরীতমুখীর সাথে। অপর পাশে কেউ থাকবে না, শুধু তুমি আমি ছাড়া। বাট ভাগ্যকে পায়ে ফেলে মাঝখানে একটা কাওয়ার্ড চলে এলো। তাও কার সাথে খেলতে? আদ্রিয়ান চৌধুরীর সাথে, যার সাথে খেলে এ যাবৎ পর্যন্ত হার ছাড়া জিত অর্জন করতে পারেনি সে। 5 বছর বাদে ফিরে এসে নিজেকে বড্ড বড় খেলোয়াড় ভেবে ফেলেছে কাওয়ার্ডটা। বাট নো প্রবলেম, খেলতে চেয়েছিলাম না, তবে খেলবো। খেলা আবার আমার বড্ড পছন্দ কিনা কেউ ইচ্ছে করে মার খেতে এলে তাকে ফিরিয়ে দিতে নেই। আমি আবার বড্ড দয়ালু মানুষ। হ্যাঁ, তাচ্ছিল হেসে ফোনটা পকেটে ফুঁড়ে গটগট পায়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো যুবক। পিছনে ফেলে গেল এক আকাশ তাচ্ছিল্যকে। তালুকদার বাড়ির বসার ঘরের মাঝখানের বিশাল আকৃতির সোফায় আয়েসি ভঙ্গিতে পায়ের উপর পা তুলে বসে আছে অভ্র তালুকদার। চোখ মুখে সুস্পষ্ট তীব্র দাম্ভিকতার ছোঁয়া। সামনের সোফায় আয়েসি ভঙ্গিতে বসে আছে তার মা নাজমা তালুকদার। বাবা আশরাফ তালুকদার দাঁড়িয়ে সিঁড়ির পানে। মা ছেলের দিকে তিনি তাকিয়ে আছেন অদ্ভুত দৃষ্টিতে, কপালে তার ভাঁজ। বুঝে উঠতে পারছেন না আসলে কি করতে চাইছে তার পরিবার। অভ্র বাড়িতে ফিরেই বায়না ধরে অদ্ভুত এক বিষয় নিয়ে। বিয়েটা এগিয়ে দিতে বলার ঝোঁক ধরে মায়ের কাছে। মা নাজমা তালুকদার সেই অনুযায়ী মনোয়ার শেখকে ফোন করে বিয়ের ডেট এগিয়ে আনার কথা বলেন। তবে মনোয়ার শেখটা মানতে নারাজ। একমাত্র মেয়ে তার, বিয়ে দিতে চাইছেন বলেই কি তাড়াহুড়ো করবেন?
তার মতে দেখে শুনে সময় নিয়ে মেয়েকে তিনি শ্বশুর বাড়ি পাঠাবেন। এ সময় বিয়ে এগিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। হাতে তো মাত্র কয়টা মাসই, সেটাও বেশি। এ কথার পাছে নাজমা তালুকদার আর কথা বলতে পারেননি। মনোয়ার শেখ তার সিদ্ধান্তে অটল, তাকে বেশি নাড়াচাড়া করার মানেই হয় না। অন্তত নাজমা তালুকদারের মতো তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ মহিলা তাই মনে করেন। বর্ষার ঘরে টান টান নীরবতার মাঝে ধপ করে বসা হতে উঠে দাঁড়ায় অভ্র। মায়ের থেকে মনোয়ার শেখের সিদ্ধান্তের ব্যাপারে শুনছিল সে। পুরোটা সময় চুপ থেকেছে, কোনো প্রতিক্রিয়া দেখায়নি বিষয়টা নিয়ে। এতে আশরাফ তালুকদার বেশ অবাক। অভ্রের মতো বদমেজাজি অসভ্য ছেলে যে এখনো চুপ আছে, বিষয়টা তিনি ঠিক হজম করতে পারছেন না। ঠিক সাথে এটাও বুঝতে পারছেন না মাঝখানে কি এমন হয়ে গেল যে অভ্র বিয়েটা তাড়াতাড়ি সারতে চাইছে। সে তো এমন ছেলে না। আশরাফ তালুকদার এসব কিছু বুঝতে না পারলেও একটা ব্যাপার বেশ বুঝতে পেরেছেন যে বিয়েটা কোনো সম্পর্কের শুরু নয় কোনো দীর্ঘ স্থায়ী সম্পর্কের ভিত। এটা শুধুমাত্র অভ্রের জেদ, একটা চাল, হয়তো কোনো প্রতিযোগিতা যেটাতে অভ্র জিততে চায়। এতে অন্যের ক্ষতি হলেও অভ্র তার পরখ করবে না নিশ্চিত। মেহরিনের ক্ষতি হলেও নয়। দীর্ঘশ্বাস ছাড়েন আশরাফ তালুকদার। অভ্রকে হুট করে দাঁড়িয়ে যেতে দেখে মা নাজমা তালুকদারও দাঁড়িয়ে পড়লেন। অভ্র পকেটে হাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে বাতা হাসল, অতঃপর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আওড়ালো, ওকে ফাইন। হবু শ্বশুরমশাই যেহেতু রাজি নয়, তাহলে জোর করে লাভ নেই। সময় দাও, যখন বিয়েটা ঠিক হয়েছে তখনই হবে। আমার কোনো আপত্তি নেই। নাজমা তালুকদার কপাল কুঁচিয়ে নিলেন। আর ইউ শিওর? এস মাম। জোর করে কোনো ক্রমেই কিছু হাসিল করব না আমি। সময়ই সবকিছু আমার পায়ের কাছে এনে ফেলবে। নাজমা তালুকদার বাতা হেসে ছেলের কাঁধ চাপে দিলেন। আশরাফ তালুকদার চুপ করে দেখতে লাগলেন স্ত্রী সন্তানের একের পর এক দেওয়া চাল। তাহলে তাই হোক। অভ্র হাসে মায়ের কথায়, ঠোঁট বাঁকিয়ে আওড়ায়। তাহলে খেলা শুরু হোক। অবশ্যই। নাজমা তালুকদার ছেলের সাথে হেসে উঠলেন অদ্ভুত ভঙ্গিতে। অভ্র মায়ের থেকে বিদায় নিয়ে সিঁড়ি বেয়ে নিজের ঘরের দিকে ছুটল। বাবাকে দেখেও না দেখার ভান করে এড়িয়ে গেল। নাজমা তালুকদার ফের এসে বসলেন সোফায়। এই পর্যায়ে আর চুপ করে রইলেন না আশরাফ তালুকদার। এগিয়ে এসে বসলেন স্থির অভিমুখে। কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলেন, কি করতে চাইছো তোমরা? কিসের খেলার কথা হচ্ছে? নাজমা তালুকদার বিরক্ত হন ভীষণ। আপেরে কামড় বসিয়ে বললেন, তোমার না জানলেও চলবে, সে আমি জানতেও চাই না। তবে তোমাদের এই খেলার মধ্যে মেহফিন নামক নিষ্পাপ মেয়েটাকে টানা বন্ধ করো, খোদা সইবে না। কথা খারাপ বলে বসা হতে উঠে গটগট পায়ে নিজের ঘরের দিকে চলে গেলেন আশরাফ তালুকদার। নাজমা তালুকদার স্বামীর কথায় তাচ্ছিল হাসলেন মাত্র। অতঃপর সোফায় গায়ে এলিয়ে দিয়ে বিড়বিড় করে আওড়ালেন, খেলাটা তো চলমান থাকবেই। আশিক চৌধুরী আর আবদিয়ান চৌধুরীকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বে এবার। আর ছাড় পাবে না কেউ, পাবে না। হয় মেহরিন আমার ছেলের হবে, শিক্ষা পাবে ওই পরিবার, আর নয় সম্পত্তি আমার হবে। আর মেহরিন কথাটা মাঝপথে থামিয়ে উচ্চস্বরে হেসে উঠলেন নাজমা তালুকদার। তার হাসির তীব্র ঝংকার বাড়ি খেতে লাগলো ড্রয়িং রুমের চারি দেয়ালে। সকাল সকাল ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হয়ে নিচে নামার উদ্দেশ্যে ঘর ছাড়লেন মেহরিন। মনোয়ার শেখ বাড়িতে নেই, গুরুত্বপূর্ণ একটা কাজে গেছেন শহরের বাহিরে। সুফিয়া বেগম তড়িঘড়ি করে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন হাতে খাবার নিয়ে। সায়ন গোগরা আসে তখন পরোটা ছিঁড়ে মুখে পড়ছে। তার এহেন খাওয়া দেখে সোফায় বসে থাকা শিফা চোখ মুখ খিচে বসে আছে, সাথে ভাবছে সেদিন পার্কের ঘটনাটা। শাইনা আদৌ পুরুষ কিনা তা নিয়ে বেশ সন্দেহে ভুগছে রমণী। তার এক্স গার্লফ্রেন্ড তার চাচাতো ভাইয়ের সাথে ন্যাংটা হয়ে কেন ছবি তুলেছে, এই সমীকরণ নাকি সে বুঝতে পারেনি। আশ্চর্য, এ কোন গ্রহের এলিয়েন? মাথায় কি খিলু নেই? শিফা মাথা চুলকে সোজা হয়ে বসল। চোখ পিট পিট করে সায়নকে আপাতমস্তক পর্যবেক্ষণ করে তাকালো সিঁড়ি বেয়ে নেমে আসা মেহফিনের পানে। অতঃপর বিরক্তিকর শ্বাস ফেলে আওড়ালো, আমরা কি কোনো ফ্যাশন শোয়ে যাচ্ছি? উপস্থিত সকলেই কপাল কুচকে নিল। মেহরিন চুল ঠিক করতে করতে ভ্রু যুগল কুচকে বলল, কেন? এটা কেন মনে হলো তোর?
এত সাজগোজ করেছিস যে, সময়ের খেয়াল আছে? একজন গিলছিস, একজন সাজছিস, আমাকে রেখেছিস বসিয়ে। বাহ! শাওন বাঁকা নজরে শিফার পানে তাকালেও পাত্তা দিল না খুব একটা, বরং আবারও মন দিল খাওয়ায়। মেরিন চমৎকার এক হাসি ছুঁড়ে শাওনের পাশে বসে নিজেও খেতে আরম্ভ করল। সুফিয়া বেগম হাসলেন। শিফা খেয়ে এসেছে, তাকেও খেতে বসতে বলেছিলেন তিনি, তবে না করেছে সে। খাওয়া দাওয়া শেষে ৩ বন্ধু একসাথে বেরিয়ে পড়ল ভার্সিটির উদ্দেশ্যে। তবে ভার্সিটির দৌড় পার করতে না করতেই আচমকা কপাল কুঁচকে গেল তাদের। ভার্সিটি ক্যাম্পাসের এক সাইডে বেশ সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। লাল কার্পেট দিয়ে শুরু পথ, তার দুপাশে বেশ বড় বড় ফ্লাওয়ার বাঁশসহ রঙিন কাপড় দিয়ে বেশ ভালো করেই সাজানো হয়েছে চারিদিকটা। চারিদিকে কত শত বেলুন ঝাঁক বেঁধে উঠছে। মেহরিন শিফার পানে কপাল কুঁচকে তাকালো। পায়ে পায়ে তারাও একটু এগিয়ে গেল, আর যেতেই ঘটল অভাবনীয় এক কাণ্ড। আচমকা এক ঝাঁক লাল টুকটুকে গোলাপের আড়াল থেকে বেরিয়ে এলো এক চেনা মুখ। অতঃপর হাসি উজ্জ্বল মুখটা এগিয়ে এসে হাঁটু গেড়ে শিফার সামনে বসে পড়ল। ডান হাতে একটা ফুলের তোড়া বাড়িয়ে দিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল শিফার মুখখানা। চারিদিকে তখন করতালের আওয়াজ শোনা যাচ্ছে। মেহরিন সায়নের কপালে মৃদু ভাঁজ। আশেপাশের অনেক স্টুডেন্ট তামাশা দেখার ন্যায় হাঁ করে অবলোকন করে চলেছে সবটা। অন্যদিকে হতবম্ব শিফা স্ট্যাচু হয়ে গেছে। যুবকটিকে সে চেনে, ভার্সিটির সিনিয়র সে। আরিয়ান নাম বোধ হয়। কথা হয়নি কোনোদিন, একই ভার্সিটিতে অধ্যয়ন করা সূত্রেই তাকে চেনে। শিফার ভাবনার মাঝেই শোনা গেল আরিয়ানের বিকট কণ্ঠস্বর। বেশ চিৎকার করার ভঙ্গিতে সে শিফাকে প্রপোজ করে বসল। শিফা, আই লাভ ইউ। উইল ইউ বি মাই গার্লফ্রেন্ড? না, হবে না, মাঝখানে চট করে বলে উঠে মেহরিন। আরিয়ানের হাসি মুখটা খানিক মিলিয়ে গেল। ভ্রুচকুল উঁচিয়ে সে দাঁড়িয়ে পড়ল শটান হয়ে। মেহরিনকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ল, হোয়াই? কারণ আপনার নাক বোচা, আর নাক বোচা কোনো পুরুষের সাথে শিফা রিলেশনে যাবে না। আরিয়ান নামক যুবকটি খানিক ভরকে গেল এহেন কথায়। আপনা আপনি তার হাত চলে গেল নাকে। আশেপাশের অনেকেই আরিয়ানের দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে লাগলো। এতে বেশ অপমানিত বোধ করল যুবক। শিফা মুখে হাত দিয়ে নিজেকে সামলে নিল। অন্যদিকে আরিয়ান ধমকে উঠল মেহরিনকে। হ্যাঁ স্টুপিড, কি বলছো এসব? নাক বোচা মানে কি বলতে চাও তুমি? মেহরিন শিফার হাত ধরে ভ্রুযুগল কুঁচকে নিল। বলতে চাইছি এটাই যে বাই এনি চান্স আমার বেস্ট যদিও আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়, দেন বিয়ের পর আপনাদের যে বাচ্চা কাচ্চাগুলো হবে তারাও আপনার মতো বোচা নাক নিয়ে জন্মাবে। বাট এই রিস্ক তো আমি নিব না। আমার বেস্টুর এত বড় লস আমি কী করে মেনে নিব? আর এমনিতেও আরিয়ানের ভ্রু আরও কুঁচকে গেল। শিফা অলরেডি কেসে দিয়েছে বাচ্চা কাচ্চার কথা শুনে। সায়ন হাঁ করে শুনছে সব কিছু। এমনিতেও কি? আরিয়ানের প্রশ্নে কুটিল হাসল মেহরিন। আচমকা সায়নকে বগল দাবা করে টেনে শিফার পাশাপাশি দাঁড় করিয়ে দিয়ে সশব্দে আওড়ালো। এমনিতেও শিফা বেস্টু অলরেডি আমার হবু ভাবি হয়ে গেছে, মানে আমার ভাই শাওনের হবু বউ। তাই নজর সরান বড় ভাই। হতবম্ব শিফা যেন আকাশ থেকে পড়ল এহেন ভাব। শাওনের মুখ হাঁ হয়ে গেল, চোখ জোড়া বড় বড় করে সে চেয়ে রইল মেহরিনের দিকে। অন্যদিকে আরিয়ান নিজেও বাকহারা। কি বলবে বুঝে উঠতে পারল না যুবক। শিফা যে কোনো প্রতিক্রিয়া দেখাবে সেই শক্তিও পেল না। সে শুধু ফ্যালফ্যাল করে চেয়ে রইল মিটিমিটি হাসতে থাকা মেহরিনের পানে। ক্যাম্পাসে তখন বেশ বড়সড়ই বিস্ফোরণ ঘটে গেল। সেই ঘটনার পর কেটে গেছে ঘণ্টা দুয়েক। স্তব্ধ শিফা মেহরিনকে চেপে ধরেছিল পরে। তবে মেহরিন জানিয়েছে তাকে পছন্দ হয়েছে ভাবি হিসেবে। সায়নের বউ করবে। ক্যাম্পাসের ঘটনার পর সায়ন মিসিং। কোথায় গেল না গেল জানে না কেউ। এতে শিফা খানিক স্বস্তি পেয়েছে। এই মুহূর্তে সায়নের মুখোমুখি দাঁড়ানোর ক্ষমতা শিফার নেই। সে পারবে না সায়নের চোখে চোখ রাখতে। সে তো মেহরিনের উপর বেশ ছুটে আছে। অভিমানও জমেছে তার। ক্যাম্পাস ভর্তি স্টুডেন্টদের সামনে মেহরিন কী করে বসলো এটা?
কেন এত বড় মিথ্যা বলল? তখন যেভাবে সেভাবে ঘটনা এড়িয়ে যেতে পালিয়ে এসেছে সেখান হতে। আর এখন শিফা বসে আছে ক্লাসরুমের একদম লাস্টের বেঞ্চিতে। মেহরিন সামনে বসলেও সে বসেনি তার পাশে। পরক্ষণে মেহরিন নিজে যখন তার পাশে লাস্টে গিয়ে বসার কথা বলে, তখন শিফা হুমকি দেয় ভার্সিটি থেকে চলে যাওয়ার। এমনিতেও লজ্জায় মুখ দেখাতে পারছে না সে, তার ওপর আর তামাশা করার ইচ্ছে নেই। বাধ্য হয়ে মেহরিন আলাদাই বসল। প্রথম ক্লাস শেষ হতেই নড়ে চড়ে উঠল রমণী, কারণ রুমে তখন আদ্রিয়ান নামক পুরুষটির জুতোর ভারী আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে। আদ্রিয়ান এসে সরাসরি ক্লাসে মনোযোগ দিল। এদিক ওদিক তাকালো না যুবকটি, তবে তাকে দেখা মাত্রই ক্লাসের কিছু মেয়েরা হাঁ করে চেয়ে রইল। আদ্রিয়ানের পরনে শুধু একটা জিন্স আর সাদা শার্ট। কোট অফিস রুমে বলিষ্ঠ দেহে সাদা রঙা শার্টটা কেমন এঁটে আছে, ফুলে ফেপে উঠেছে মার্সেলগুলো। চোখে চিকন ফ্রেমের একখানা চশমা আটানো, মুখখানা বরাবরের ন্যায় অতি গম্ভীর। আর তার এহেন গম্ভীর মুখোশটি দেখেও কেউ মুগ্ধ না হয়ে পারল না। সকলে অপলক তাকিয়ে রইল তার পানে। অন্যদিকে বেচারি মেহরিন দম খিচে বসে রইল। বেশ কয়েকটা হার্টবিট মিস হলো তার। না তো চোখ তার দিকে স্থির রাখতে পারছে লজ্জায়, না ফেরাতে পারছে মুগ্ধতায়। সেদিনের কথাগুলোও কানে বাজছে রমণীর। পেলকখানা লাল হয়ে উঠল কেমন, হাতের মুঠোয় শক্ত হয়ে আস্তে করে চোখ ফিরিয়ে নিল সে। শান্ত হ মেহ, শান্ত হ, নইলে সব শেষ, সব। মেহরিন নিজেকে সামলাতে চেষ্টা করলো। অন্যদিকে আদ্রিয়ান বাঁকা নজরে মেহরিনকে একবার পরখ করে মৃদু হাসল তার অবস্থা দেখে। শার্টের বোতাম হালকা আলগা করে আওড়ালো। সো হট না মেহু পাখি? আদ্রিয়ানের ক্লাস শেষে টানা আরও 2 ঘন্টা সেখানেই রইল তারা। অতঃপর সবকটা ক্লাস শেষ করেই ক্যাম্পাসে পা রাখল। শিফা এখনও কথা বলছে না মেহরিনের সাথে। রাগে মুখখানা এখনও লাল হয়ে আছে। সে কোনো কথা না বলে কটকট পায়ে গেটের দিকে হাঁটা দিল। মেহরিনে ছুটল সেদিক পানে। তবে তার আগেই পথিমধ্যে থমকে গেল রমণী। গেটের কাছে দাঁড়িয়ে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে অভ্র। গায়ে ঢিলেঢালা টি শার্ট আর জিন্স, মুখে নরম হাসি তার। মেহরিনকে দেখেই সোজা হয়ে দাঁড়ালো, হাত তুলে হাই বলার ভঙ্গিতে নাড়ালো। মেহরিন জিপার যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল। বুঝল বান্ধবী তার অভিমান করছে, তবে তাকে না হয় পরে দেখে নেবে। এখন অভ্রকে দেখা যাক। মেহরিন ছোট্ট একটা শ্বাস ফেলে এগিয়ে এলো। ক্লাস হলো? অভ্র আর কোনো কথা বলল না। মেহরিন কপালে ভাঁজ ফেলে তার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করল, হঠাৎ এখানে যে? অভ্র হাসল, মাথার চুলে হাত বুলিয়ে বলল, তোমাকে নিতে এলাম। কপাল কুঁচকে গেল মেহরিনের। জিজ্ঞেস করল, কারণ? মানে? মানে তোমাকে নিয়ে এখন আমি আমার বাড়ি যাব। মানে তোমার হবু শ্বশুর বাড়ি। বিস্ময়ে হতবাক রমণী। এমন হুট করে এহেন কথা সে মোটেও আশা করেনি। হতবম্ব লোচনে চেয়েই জিজ্ঞেস করল, আপনাদের বাড়ি যাব মানে? হঠাৎ কি হলো? কেন, হবু শ্বশুর বাড়ি যেতে কি ভয় লাগছে? ঠোঁট বাঁকিয়ে হাসল যুবক। এবার মনে মনে বিরক্ত হলো মেহরিন। 100 বার শ্বশুরবাড়ি বলার কি আছে? আশ্চর্য, বিয়ে কি হয়ে গেছে? আদৌ মেহরিন এই বিয়ে করবে কিনা সেটা সন্দেহ। কথাখানা ভাবতে গিয়েই ঠোঁট কামড়ালো মেহরিন। অতঃপর সুদেশাপটা উত্তর করল, কিন্তু আমি তো আজ যাচ্ছি না। কেন? কপাল কুচকে কথাখানা বলেই থামে অভ্র। মেহরিন চুল ঠিক করে বলে, আমাকে বাসায় যেতে হবে, আর আপনি তো তেমনভাবে আগে জানাননি। তাহলে হয়তো যাওয়ার মতো প্রস্তুতি নিয়ে আসতাম। কিন্তু এখন কিভাবে বলুন? তাতে কি? এখন তো বলছি। এখন বলছি মানে যাবে। এত আপত্তি করছো কেন? যখন তখন যেখানে সেখানে যাওয়া যায় না। যেখানে সেখানে কই যাচ্ছ? কামন মেহু, ওটা তোমার হবু শ্বশুর বাড়ি। হবু এখনো হয়নি তো। মেহরিনের ধারালো গলায় খানিক দমে গেল অভ্র। এত করে তর্কাতর্কি ঘটল এটি। মেহরিন চোখ ফিরিয়ে নিল বিরক্তিকর চাহনি নিয়ে। অভ্র পুনরায় কিছু বলতে গিয়েও থেমে গেল দূর হতে আদ্রিয়ানকে আসতে দেখে। আদ্রিয়ান ভার্সিটির গেট পেরিয়ে গাড়ি থামালো তাদের সামনে। অতঃপর গম্ভীর মুখে গাড়ি থেকে নেমে এসে দাঁড়ালো অভ্রের অভিমুখে। পাশে দাঁড়িয়ে থাকা মেহরিনকে একবার দেখল তীক্ষ্ণ দৃষ্টিতে।
আদ্রিয়ানকে দেখে মেহরিন খানিক অস্থির হলো ভেতরে থেকে, তবে কোনরূপ প্রতিক্রিয়া দেখালো না রমণী। আদ্রিয়ানকে দেখে ভেতরে ভেতরে হাসলো অফ্র। হোয়াট? কল করেছিলে কেন? আর এখানে কি কাজ? কপাল কুঁচকে প্রশ্ন ছুড়ল আদ্রিয়ান। ভেতরে ভেতরে কুটিল হাসল অফ্র। ভার্সিটিতে মেহরিনকে নিতে আসার আগেই গেটে আদ্রিয়ানকে দেখা করতে বলেছিল অফ্র, আর তাই জন্যই আদ্রিয়ান এখন এখানে। অভ্র কাজ ছাকিয়ে আদ্রিয়ানকে টেনে পাশে দাঁড় করালো। ঠোঁটে খানিক বাঁকা হাসি টেনে মলির মুখে বলল, দেখ না, তোর ভাবিকে নিয়ে বাড়ি যেতে চাইছি। তার হবু শ্বশুর বা শাশুড়ির সাথে আলাপ করাতে এবার যাচ্ছেই না। তখন থেকে জেদ করে বসে আছে মেহু জানটা। কেমন লাগে বলতো? আফের মুখে নিজের সম্পর্কে এহেন অদ্ভুত সম্বোধনে চোখ মুখ খেয়েছে নিল মেহরিন। মনে মনে ছুড়ল 100টা গালি। অন্যদিকে আদ্রিয়ান চৌধুরীর শিকারী মস্তিষ্ক এক ছটকায় বুঝে ফেলল আসল ঘটনা। কয়েক সেকেন্ড স্থির রইল যুবক, অতঃপর ঠোঁটের কোনায় আঁকল বাঁকা হাসির রেশ। আদ্রিয়ান চৌধুরী যে হারতে জন্ম নেয়নি, বিশেষ করে অভ্র তালুকদারের সামনে, সে কি করে চুপ করে হজম করবে অপমান অপদস্থ? জিও মানব নিজেকে প্রস্তুত করল। অফের হাত নিজের কাঁধ থেকে সরিয়ে কুটিল হেসে আওড়ালো, সিরিয়াসলি? মানে তুই এতটা লুজার যে একটা মেয়েকে নিজের সাথে নিয়ে যেতে পারছিস না? পুরুষ তুই? পুরুষত্ব বলে আদৌ কিছু আছে তোর মাঝে? কথার মাঝখানেই সন্দেহ মাখানো ভঙ্গিতে আঙুল তুলল আদ্রিয়ান। তার এহেন কথায় অপরের হাসি হাসি মুখটা মিয়ে গিয়ে ফুটে উঠল তীব্র রাগের আভাস। হাতের মুঠোই তীব্র রাগে শক্ত হয়ে এলো। আদ্রিয়ান ভ্রু যুগল কুচকে ফের আওড়ালো, এই, তুই আমাকে কোথাও নিজের ভাই বলে পরিচয় দেসনি তো? লিসেন মিস্টার অফ তালুকদার, আদ্রিয়ান চৌধুরী কিন্তু কোনো লুজারের ভাই হতে ইন্টারেস্ট নেই। তাচ্ছিল ভঙ্গিতে কথাগুলো বলে নিজের গাড়িতে হেলান দিয়ে দাঁড়ালো যুবক। অফের জল শক্ত হয়ে এলো। যুবক তখন রাগে লজ্জায় থরথর করে কাঁপছে। আদ্রিয়ান যে সরাসরি তার পুরুষত্বে আঙুল তুলছে, লুজার বলছে তাকে, এত বড় সাহস তার, এত বড়! সে তো তাকে জ্বালানোর জন্য খেলা শুরু করলো। তবে খেলার শুরুতেই আদ্রিয়ান এভাবে তাকে অপমান করলো। এভাবে সে তো আদ্রিয়ানকে মেহরিনের সামনে অপদস্থ করার জন্য ডেকেছিল। কিন্তু এটা কি করছে আদ্রিয়ান? অফ্র চোখজোড়া বন্ধ করে নিল, পাশেই মেহরিন কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে। সে তো জানতো না অফ্র তাকে নিজের পরিবারের সাথে দেখা করাতে এখন এই ভার্সিটিতে নিতে আসবে। তাই সেভাবে তৈরি হয়েও আসেনি। আর না মেহরিনের ইচ্ছে আছে অফ্রের সাথে যাওয়ার, তাই তো এমনটা বলল। তাই বলে কোথাকার জল কোথায় গিয়ে গড়াচ্ছে, এ কেমন মুসিবত! কয়েক সেকেন্ড বাদে অফ্র চট করে চোখচোরা মেলে ধরল। লাল হয়ে গেছে তার চক্ষুদয়, কপালের শিরা ফুলে ফেপে উঠেছে। অন্যদিকে আদ্রিয়ানের ঠোঁট তাচ্ছিল মাখানো হাসি তখনও জল করছে, যা অফ্রকে আরও উস্কে দিচ্ছে। মেহু, যাবে না আমার সাথে? মেহরিন মাথা ঝাঁকিয়ে না বলল। আদ্রিয়ানের মুখে তাচ্ছিল মাখা হাসি আরও প্রগাঢ় হলো। অফ্রের মুখ অপমানে থমথমে হয়ে এলো। আদ্রিয়ানের ঠোঁটের সেই হাসিটা অফ্রের শরীর জ্বালিয়ে দিতে লাগলো। সে শেষবারের মতো তাকালো রমণীর পানে। মেহরিনের হৃদয়টা তখন দুজনের ভয়ে থরথর করে কাঁপছে। তৎক্ষণাৎ আবারও অফ্রের কর্কশ গলায় খানিক নড়েচড়ে উঠল রমণী। তুমি কি আমার সাথে যাবে মেহু? ঠিক করে বলো। মেহরিন উত্তর করার সময় পেল না অফ্রের কথার পাছে। তার আগেই আদ্রিয়ান চট করে তাচ্ছিল ভরা গলায় বলে উঠল, আরে লুজার, এতক্ষণ ধরে বলছিস গেছে যে এখন যাবে? এভাবে হবে না। ঘাড় ফেরালো অফ্র। আদ্রিয়ানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে প্রশ্ন ছুড়ল, তুই এতই জানিস তাহলে? তুই বল কিভাবে নিয়ে গেলে যাবে? আদ্রিয়ানের চোখ হেসে উঠল। তৎক্ষণাৎ শুরু হয়ে উঠল ভ্রুযুগল। জিও মানব কেমন ভেতর থেকে চঞ্চল হয়ে উঠল। কুর্তা বলিষ্ঠ কাঁধের চাপে একটুখানি ঠিক করে জিও কদমে থপথপ পা ফেলে এগিয়ে এলো সামনের দিকে। অফের মুখোমুখি দাঁড়িয়ে মুখ নিয়ে গেল যুবকের কানের কাছে। রহস্যময় ভঙ্গিতে কেমন ফিস করে আওড়ালো, বলছিস? সেভাবেই উত্তর করল অফ্র। আদ্রিয়ান আর অপেক্ষা করল না কোনো ক্রমেই। দ্বিতীয়বার প্রশ্ন। কোনো উত্তর দেওয়ার ফুরসত না দিয়েই অফের পাশে গুটিয়ে দাঁড়িয়ে থাকা মেহরিনের ছোট মেয়েলি কায়াটাকে এক ঝটকায় তার বলিষ্ঠ হাতের চাপে শূন্যে তুলে নিল।
মেহরিন তৎক্ষণাৎ বুঝল না কি হলো। আদ্রিয়ান মেহরিনের সরু কোমর চেপে নিজের কাঁধে ফেলে অফের পানে তাকালো। অফ তখন বাখারা হতবম্ব, স্ট্যাচুর মতো অবলোকন করে চলেছে মাত্র। কথা বলার শক্তি সে আর পেল না। আদ্রিয়ান ঠোঁটের কোনায় বাঁকা হাসি টেনে দুহাতে মেহরিনকে নিজের সাথে আরও পেঁচিয়ে নিল। অতঃপর অফের উদ্দেশ্যে বলল, ঠিক এইভাবে বলে নয়, করে দেখালাম। অতঃপর আর কোনো অপেক্ষা নয়, ধপাধপ পা ফেলে সেই নিচের গাড়ির দিকে অগ্রসর হলো। গাড়ির দরজা খুলে মেহরিনকে এক প্রকার ছিটকে ফেলল সেথায়। অতঃপর নিজেও সরে শক্ত চোয়ালে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল ভার্সিটি এরিয়া। হতবম্ব হয়ে চেয়ে থাকা অফের হুঁশ ফিরল কয়েক মুহূর্ত বাদে। ততক্ষণে ট্রেনের গাড়ি তার দৃষ্টির বাহিরে। অফের ধারালো চোয়াল ধীরে ধীরে আরও কঠোর হয়ে উঠল। রাগে তার চোখ জ্বলে উঠল। এটা একদম ঠিক করলি না আদ্রিয়ান চৌধুরী। আমার পাখিকে আমার সামনে থেকে এভাবে নিয়ে একদম ঠিক করলি না। এর মাসুল তোকে দিতে হবে, ভয়ঙ্করভাবে। দাঁতে দাঁত পিষে কথাখানা বলে নিজেও গাড়িতে চেপে রাস্তার